আমি এই মুহূর্তে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। এখনো পর্যন্ত তদন্তের কতটা অগ্রগতি হয়েছে, যাদের বিরুদ্ধে যারা কার্যত ঘটনার পর থেকে বেপাত্তা, কোনো হদিশ তাদের পাওয়া গেল কিনা এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন পুরোটা পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি বলবেন। পার্থ, দেখো এখনো পর্যন্ত প্রথমেই জানি রাখি তোমাকে কেউ কিন্তু নিখোঁজ নেই। বাড়িতে যারা ছিল তাদের মধ্যে থেকে আটজনেরই মৃত্যুর ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে যে ঘটনাস্থল, আমরা সেই ঘটনাস্থলে রয়েছি, এই হচ্ছে সেই ঘটনাস্থল। আজকে দেখাবো যে ঘটনাস্থল বর্তমানে ঘেরা অবস্থায় রয়েছে, যদি এখনো পর্যন্ত ফরেন্সিকের আধিকারিকরা তারা এসে পৌঁছননি। আরও কিছুক্ষণ পরে ফরেন্সিকের আধিকারিকরা আসবেন, তেমনটা আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে জায়গায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, গতকালকের থেকে উঠছিল যে এই রকমভাবে কারবার চলছিল কিভাবে। একটা মহল থেকে দাবি করা হয় যে লাইসেন্স ছিল। পরবর্তীকালে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, তদন্তকারীরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে তদন্ত করতে গিয়ে তারা পেয়েছেন লাইসেন্স ছিল, সেটা শুধুমাত্র এই চন্দ্রকান্ত বণিক ওনার স্ত্রীর নামে একটা ট্রেড লাইসেন্স ছিল, ব্যবসা সংক্রান্ত বিষয়। কিন্তু বাজি বিক্রি বা বাজি মজুতের জন্য যে বৈধ লাইসেন্সের প্রয়োজন হয়, সেই কোনো লাইসেন্স ওনার কাছে ছিল না। এর আগে বিভিন্ন জায়গায় যখন বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে, সেক্ষেত্রে দেখেছে ধরপাকড় হয়। তেমনি 2022 সালে 19শে অক্টোবর সেদিন কিন্তু পুলিশ এসেছিল, এই বাড়িতে রেড হয়, এই বাড়ি থেকে 65.5 কেজি বাজি পুলিশ বাজেয়াপ্ত করেছিল এবং চন্দ্রকান্ত বণিককে পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেছিল। কিন্তু তার পরবর্তীকালে সে যখন জামিন পাওয়ার পর সে আবারও এই যে বাজির কারবার সেটা করে বলে যখন মনস্থির করে, সেই মনস্থির করার পরবর্তীকালে জেলা শাসকের দপ্তরের কাছে একাধিকবার আবেদন জানিয়েছিল বৈধ লাইসেন্সের জন্য, যেটা হচ্ছে বাজি যেখানে মজুত করা বা বাজি বানানোর জন্য। কিন্তু জেলা শাসকের দপ্তরের কাছে একাধিকবার লাইসেন্সের জন্য আবেদন করা হলো। যে চাঞ্চল্যকর তথ্য উঠে আছে সেটা হচ্ছে, পুলিশের কাছে যখন এনওসি চাওয়ার জন্য আবেদন যায়, পুলিশ কিন্তু সেই এনওসি দেয়নি। কারণ যেহেতু এই চন্দ্রকান্ত বা বণিক পরিবার বেআইনি কারবার, সেই বেআইনি কারবারটা করছিল। এখানেই যেটা প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ লাইসেন্সের জন্য যে আবেদন করলো, পুলিশ লাইসেন্সের জন্য এনওসি দিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও এই কারবারটা চলছিল কিভাবে? তাহলে পুলিশের নজরদারি নিয়েই প্রশ্ন উঠছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সচেতনতা বাড়াবার জন্য, কিন্তু স্থানীয়রা বলছেন এখানে যারা বাজি কিনতে আসতো, কেউ হচ্ছে দূর দূরান্ত থেকে আসতো, কেউ কাকদ্বীপ থেকে আসতো বা অন্যান্য প্রান্ত থেকে আসতো, বাইরে থেকে যারা অনেকে দূর দূরান্ত থেকে, তারা জানতে পারলো যে এখানে বণিক পরিবার এই রকমভাবে বেআইনিভাবে বাজি বানাচ্ছে, বাজি পাওয়া যায় এখানে, তারা জানতে পারছে দূর দূরান্ত থেকে। তাহলে পুলিশের কাছে খবর পৌঁছাচ্ছে না কেন? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে তুলতে শুরু করেছে। যদি এই ঘটনায় 8 জন মানুষের প্রাণ গেছে এবং এই যে ঘটনা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল এগরার ঘটনার পর, যে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল দত্তপুকুরের ঘটনার পর, যে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল দক্ষিণ 24 পরগনার মহেশতলা ঘটনার পর, সেই নজরদারি যে এখনও পর্যন্ত খামতি রয়েছে, সেটাই কিন্তু বিভিন্ন মহল সেটা তারা জানাচ্ছেন। ধন্যবাদ পার্থ। এখন সব থেকে বেশি বড় প্রশ্ন উঠছে যে এই যে ব্যবসা তারা করতেন, বেআইনি বাজির কারবার তারা করতেন, কোনো লাইসেন্স তাদের ছিল না, শুধুমাত্র একেবারে একটা ট্রেড লাইসেন্স। কিন্তু এই বেআইনি বাজির কারবারের জন্য কোনো লাইসেন্স কোনো সরকারের তরফ থেকে তাদের দেওয়া হয়নি, যে দাবি একটা অংশ থেকে করা হচ্ছিল। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে সারা বাংলা বাজি সমিতির পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে এই লাইসেন্স ইস্যু সামনে আসার পর। কিন্তু তার আগে আপনাদের শোনাবো যে একেবারে পুলিশের ভূমিকা যেখানে বড় হয়ে সামনে আসছে, সেখানে পুলিশ মাসে মাসে এই বণিক পরিবারের থেকে টাকা তুলতো বলে অভিযোগ সামনে আসছে। স্থানীয় বাসিন্দারাই এই বিস্ফোরক অভিযোগ করেছেন। কি বলছেন তারা, দেখুন। আর বলতো হাজার হাজার বলতো গোডাউনে আছে, তাহলে এখানে কি প্রশাসন তো কালকে থেকে বসে আছে, তাহলে এখানে কি হারিয়ে এইগুলো কি আমার সম্পত্তির উপর আজার মুখে নাকি মানুষ কালিকে জনগণ দেখতে আর ওখানে প্রশাসন বসে আছে, ওর টাকা খেয়ে চলে গেছে। আর এখানে কি আমার বাবার সম্পত্তির আমার সম্পত্তির বসে আছে, গরমে তো তাহলে সব পড়ে যাবে।